ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাসাগর বিদ্যাপীঠ। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমার মোবাইল ফোনের ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে তোমার বেল ঘন্টাটি বাজিয়ে নেবে। কারণ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো বা তুমি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমার কাছে অবশ্যই সবার আগে পৌঁছে যাবে। আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হলো কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা। এই শিকার কবিতাটি দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই গুরুত্বপূর্ণ কবিতাটি আমরা আজকে আলোচনা করব। এই কবিতাটি আলোচনা করার আগে একটা বিষয় আমাদের অবশ্যই আলোচনা করা দরকার, লেখক পরিচিতি বা কবি পরিচিতি, অর্থাৎ কবি জীবনানন্দ দাশের সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। বলি তাহলে, কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন 17 ফেব্রুয়ারি 1899 সাল বরিশাল জেলা, অর্থাৎ আমাদের বাংলাদেশের বরিশাল জেলা শহরে। তার পূর্বপুরুষ আদিনিবাস ঢাকা জেলার বিক্রমপুর পরগনার পদ্মাবতীর গাঁওপাড়া গ্রামে বসতি করত বা সেখানে তারা বসবাস করতেন। বাবা নাম সত্যনন্দ দাস, মা কুসুম কুমারী দেবী। জীবনানন্দ দাশের ছোটোবেলার নাম বা ডাকনাম ছিল মিলু। তিনি 1915 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন। 1917 খ্রিস্টাব্দে বরিশাল ব্রজমোহন কলেজে থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন এবং 2 বছর পর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে, আমাদের কলকাতা যে প্রেসিডেন্সি কলেজ, সেই কলেজ থেকে ইংরাজি সহ অনার্স পাস করেন। এই বছরই ব্রহ্মবাদী পত্রিকায় বর্ষ আবাহন নামে তার কবিতা ছাপা হয়। এই প্রকাশের মাধ্যমেই জীবনানন্দ দাশের সাহিত্যে আত্মপ্রকাশ। 1947 সালের জানুয়ারি মাসে হুমায়ুন কবিরের স্বরাজ পত্রিকায় তিনি রবিবাসরীয় সম্পাদক হিসেবে যোগদান করেন। এছাড়াও হাওড়া গার্লস কলেজের ইংরেজি অধ্যাপক হিসেবে 1953 খ্রিস্টাব্দে নিযুক্ত হন এবং দেখা যায় পরবর্তী সময় তিনি ইংরেজির অধ্যাপকের পরে বিভাগীয় প্রধান অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন। 14 অক্টোবর দেশপ্রিয় পার্কের কাছে সান্ধ্য ভ্রমণের সময় রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রামের সামনে তিনি পড়ে যান। এই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তাকে ভর্তি করিয়ে 22 অক্টোবর রাতে তার মৃত্যু ঘটে। অর্থাৎ 1954 সালের পথ দুর্ঘটনায় 22 অক্টোবর হাসপাতালে তার মৃত্যু হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আমরা দেখি ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বললতা সেন, রূপসী বাংলা, শ্রেষ্ঠ কবিতা এবং তার কিছু গল্প উপন্যাস আছে। সেই তিনি কিছু গল্প উপন্যাসও লিখেছেন, যেমন নিরুপম যাত্রা, কারুবাসনা, জলপাইহাটি ইত্যাদি। কবিতাটি একটি উল্লেখযোগ্য কবিতা। এই কবিতাটির উৎস সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু, আবার বলছি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়। এই কবিতাটি প্রথমে তার মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছিল। কি বললাম? মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল। পরে অবশ্য বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয় বনলতা সেন কাব্যগ্রন্থ, অর্থাৎ পরবর্তী সময়ে বনলতা সেন কাব্যগ্রন্থেও তার এই কবিতাটি প্রকাশিত হয়। যেহেতু মহাপৃথিবী কাব্যগ্রন্থে এই কবিতাটির প্রথম প্রকাশিত হয়, সেহেতু আমরা কাব্যগ্রন্থ হিসেবে শিকার কবিতার মহাপৃথিবীকেই বেছে নেব। এবার আমরা আসব মূল বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের শিকার কবিতাটির আলোচনা বিষয় নিয়ে। শিকার কবিতাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমেই লেখা আছে ভোর, অর্থাৎ এখানে ভোর হচ্ছে একটা প্রকৃতির সৌন্দর্যের প্রকাশ পেয়েছে, অর্থাৎ ভোরকে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে বা একটা আলোচনার বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে। বলছে ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ কি আকাশের যে নীল রং, সেই নীল রংটাকে ঘাস ফড়িংয়ের দেহের সাথে কি তুলনা করা হয়েছে বা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। কীভাবে? যে কোমল নীল, অর্থাৎ আকাশে যে রং নীল, সেই নীলের সাথে তুলনা করা হয়েছে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, অর্থাৎ চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী কী আছে? পেয়ারা, নোনার গাছ
টিয়ার পালকের মতো সবুজ, অর্থাৎ টিয়ার যে পালকের যে কালার বা রং, সেই রঙের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে, অর্থাৎ রাত এখনও শেষ হয়নি। ভোর শুরু হয়েছে ঠিকই, রাত এখনও শেষ হয়নি। সেই রাতে, সেই ভোরে এখনও একটি তারা আকাশে জ্বলজ্বল করে জ্বলছে। পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলি মধুরী মেয়েটির মতো, অর্থাৎ সেই তারাটাকে বা সেই আকাশে তারাটাকে কী করা হয়েছে, পাড়াগার বাসর ঘরে গধূলি মধুরী মেয়েটির সাথে তুলনা করা হয়েছে। গধূলি মধুরী মানে কি? অর্থাৎ গধূলি কাকে বলা হয়? গধূলি মানে হচ্ছে দিনের অন্তিম পর্যায়ে, অর্থাৎ সন্ধ্যার আগের মুহূর্ত। সেই মুহূর্তের সাথে পাড়াগার বাসর ঘরের মেয়েটির তুলনা করা হয়েছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবি বলেছেন মিশরের মানুষই, অর্থাৎ মিশরের একজন মানুষের সাথে তিনি তুলনা করেছেন কাকে? ওই গধূলি মদের মেয়েটিকে। তার সাথেও তুলনা করেছেন কিভাবে? একটি তারার সাথে তুলনা করেছেন। বলছে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনও, অর্থাৎ হাজার হাজার বছর আগের একটি তারা জ্বলছে কোথায়? আমাদের আকাশে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশলীরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। হিম মানে কি? হিম মানে হচ্ছে ঠান্ডা, অর্থাৎ শরীর যে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই হিমের রাতে শরীর যখন ঠান্ডা হয়ে গেছে বা ঠান্ডায় কাবু কাবু হয়ে পড়েছেন, সেই সময় শরীরটাকে কী করার জন্য? রাখার জন্য, মানে কি? উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা কী করেছে? সারা রাত ধরে আগুন জ্বেলেছে। কোথায় জ্বেলেছে? মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, সেই লাল আগুনটা কিসের? মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশক্ত পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, অর্থাৎ তারা যে আগুনটা জ্বালার উপকরণ হিসেবে ব্যবহার করেছে কি? শুকনো অশক্ত পাতা। তোমরা জানো যে শুকনো অশক্ত পাতায় যদি আগুন ধরানো হয়, সেই আগুনটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। সেজন্য কবি এখানে শুকনো অশক্ত পাতাকে ব্যবহার করেছেন। পরে দেখি আমরা কি আছে। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, অর্থাৎ এখানে দেখো কুমকুম লেখা আছে। এই কুমকুমটাকে কোনো কোনো বই দেখবে কুসুমের মতো বলে উল্লেখ করা আছে। এবার বলছে কি সূর্যের আলো তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণের ইচ্ছার মতো। অর্থাৎ সূর্যের যে আলো, সেই আলোটা কুমকুমের মতো নেই, কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার। বিবর্ণ মানে কি? অর্থাৎ বিবর্ণ, বর্ণ মানে হচ্ছে রং, আর বিবর্ণ মানে হচ্ছে অন্য রং বা নানা রকম রং, অর্থাৎ রঙের নানা রকম প্রকারভেদ। তাই বলছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডালার মতো ঝিলমিল করছে। অর্থাৎ প্রকৃতির যে পরিবেশটাকে এখানে তুলনা করা হচ্ছে। বলছে সকালের আলোয় টলমল শিশিরে দেখা যায় সকালবেলা শিশির যখন ঘাসের উপর পড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে। তার উপর যখন আবার সূর্যের আলো এসে পৌঁছায়, তখন শিশিরটা যেন আরও ঝকমকে হয়ে ওঠে। অর্থাৎ চারিদিকে কী হয়ে ওঠে? চারিদিকে যে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডালার মতো সব কী করছে? ঝিলমিল করছে। অর্থাৎ প্রকৃতির একটা সুন্দর বর্ণনা তিনি করেছেন। এই গেল একটা প্রকৃতির বর্ণনা। পরের স্টেপে আমরা দেখছি ভোর, অর্থাৎ এখানে দ্বিতীয়বার ভোর ব্যবহার করা হয়েছে। এই ভোরে আমরা কী পাবো? বলছে এই ভোরে দেখা যাচ্ছে যে সারা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে হরিণটি, অর্থাৎ হরিণটি কী করছে? সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য সারা রাত কী করেছে? নক্ষত্রহীন মানে কি? আকাশে কোনো নক্ষত্র নেই, তারা নেই, অর্থাৎ মেহগুনির মতো অন্ধকার সুন্দর বন থেকে অর্জুনের বনে ঘুরে, অর্থাৎ সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে, সে হিংস্র প্রাণী চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য হরিণটি কী করেছে? নক্ষত্রহীন মেহগনির অন্ধকারে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে আত্মরক্ষার জন্য। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোর? এই দ্বিতীয় ভোর, অর্থাৎ এই দ্বিতীয় ভোরের জন্য কি অপেক্ষা করছিল? সুন্দর বাদামি এই হরিণটি এসেছে সে ভোরের আলোয় নেমে, অর্থাৎ সেই ভোরের জন্য যে হরিণটি অপেক্ষা করছিল, সেই ভোরের জন্য সে কী করেছে? অপেক্ষারত হয়ে এখন সে ভোরের আলোয় নেমে এসেছে। কী করার জন্য? বলছে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। অর্থাৎ সারা রাত ধরে যখন সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য চারিদিকে কী করেছে? সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে। সে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে এখন কী করেছে? সে ক্ষুধা নিবারণের জন্য কচি বাতাবি লেবুর সবুজ সুগন্ধি ঘাসগুলো কী করছে? ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। কোথায় সে নামলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ। আমরা জানি শীতল মানে ঠান্ডা, হিম মানে ঠান্ডা। এখানে বলছে তীক্ষ্ণ শীতল মানে কি? আরও বেশি ঠান্ডা। সেই ঠান্ডা জলে সে নামলো। কোথায় নামলো? নদীর জলে সে নামলো।
ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। ঘুমহীন মানে কি, যেহেতু সে সারা রাত ধরে সে কী করেছে, সুন্দর বাদামি হরিণ অর্জুনের বর্ণে কি ঘুরে ঘুরে বেড়েছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, ওই সুন্দর চিতাবাঘিনীর হাত থেকে বাঁচানোর জন্য। এখন কি তাই বলছেন কবি যে ঘুমহীন, অর্থাৎ সারা রাত সে ঘুমাতে পারেনি, ক্লান্ত হয়ে পড়েছে। তাই বলছে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে, মানে শরীর একদম বিহল হয়ে পড়েছে, অবশ হয়ে পড়েছে, এই শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, অর্থাৎ সে একটু শান্তি পাওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য সে নদীর শীতল ঢেউ এসে নেমেছে। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ুচুরে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তৃত উল্লাস পাওয়ার জন্য, অর্থাৎ এই অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ুচুরে ভোরের একটা রৌদ্রের সাথে কী করেছে, তুলনা করে একটা বিস্তৃত উল্লাস পাওয়ার জন্য সে কী করেছেন, সে নদীর শীতল জলে সে নেমেছে, বা নদীর তীক্ষ্ণ শীতল জলে সে নেমে পড়েছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসের সাথে সৌন্দর্যের হরিণী পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সে যখন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ নামার পর এই নীল আকাশের নিচে তো প্রকৃতির কী খেলা দেখো, উপরে আকাশ নীল আর নিচে জল, ঠান্ডা জল, সে ঠান্ডা জলে আবেশ দেওয়ার জন্য, অর্থাৎ একটু শান্তি পাওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন সে নিচে নদীর জলে নেমেছে, তারপরে আবার কবি তুলনা করেছে উপর আকাশের নীল আকাশের সাথে। কীভাবে, যে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো, অর্থাৎ সূর্যের যে আলো, সূর্যের যে প্রভা, সেই প্রভা সূর্যের আলো নদীর জলে যখন পড়ছে তখন আরও যেন কেমন যেন সোনার বর্ষার মতো জেগে উঠছে। তাই কবি ব্যবহার করেছেন যে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাথে সৌন্দর্যে হরিণী পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ অন্য অন্য যে হরিণ, সেই হরিণী কী করেছে, সেই হরিণীগুলোকে চমক লাগিয়ে দেওয়ার জন্য সে নদীর জলে সে নেমেছে। নামার পর সূর্যের আলো পড়ে তার সে যেন আরও সুন্দর হয়ে উঠেছে। তারপরে দেখো একটা অদ্ভুত শব্দ, অর্থাৎ এর কিছুক্ষণ পরে দেখা যায় একটা অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটা কিসের, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। অর্থাৎ একটা যে শব্দ আমরা পাচ্ছি সে শব্দটা কিসের, বন্দুকের শব্দ। বন্দুকের শব্দের পরে কি হলো, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। তোমরা হয়তো দেখেছো কেউ যে মচকা ফুলকে দেখেছো, যে সুন্দর একটা মচকা ফুল যার রঙটা খুবই লাল। আর এখানে কবি সেই মচকা ফুলকে উপমা হিসেবে ব্যবহার করেছেন এখানে, কার সাথে, নদীর জলের সাথে। যে বলছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বললো আবার, অর্থাৎ আবার আগুন জ্বলেছিল। প্রথম আগুন জ্বলেছিল কারা, প্রথম আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা তাদের শরীরটাকে রাখবার জন্য বা উষ্ণ রাখার জন্য। এখন আগুন জ্বলো কিসের জন্য, দেখো বলছে যে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। অর্থাৎ এই আগুনটা জ্বালানো হলো কিসের জন্য, ওই হরিণটাকে রান্না করার জন্য, অর্থাৎ তাকে শিকার করে তার মাংসটাকে ভক্ষণ করার জন্য। কারা করলো, আমাদের দেশের, আমাদের সমাজের সভ্য শিক্ষিত আধুনিক মানুষেরা। তারপরে দেখো বলছে কি, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, এলোমেলো হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। তাই বলছে যে নক্ষত্রের নিচে, অর্থাৎ সেই নক্ষত্রের নিচে ঘাসের বিছানা মানে কি, আমরা মাটিতে যখন ঘাস হয়ে থাকে সেই ঘাসের উপর বসে তারা কি করছে, পুরনো শিশির ভেজা গল্প শুরু করেছে। কারা, যারা এই হরিণটিকে মারল, অর্থাৎ শিকারীরা। তারপর বলছে দেখো সিগারেটের ধোঁয়া, সিগারেট মানে কি, অর্থাৎ আধুনিক মানুষ, শিক্ষিত মানুষ, সেই মানুষ সিগারেটের ধোঁয়া উড়িয়ে হরিণটিকে কী করছে, মাংস খেয়ে তার ভক্ষণ করে তাকে গল্প করছে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, অর্থাৎ তাদের চুলগুলো কী আছে, টেরিকাটা অর্থাৎ সিথিকে বলা হয়েছে, অর্থাৎ তাদের চুলটা বেশ সুন্দর করে সাজানো। এলোমেলো কয়েকটা বন্দুক, অর্থাৎ তাদের বন্দুকগুলো, শিকারীদের সেই বন্দুকগুলো চারিদিকে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। বলছে কি, হিম নিস্পন্দ নীর অপরাধ ঘুম। হিম মানে কি, শান্ত ঠান্ডা, নিস্পন্দ নীর অপরাধ ঘুম, অর্থাৎ তারা যে অপরাধ করলো হরিণটাকে মেরে শিকার করে, তাই বলছে কবি যে কি, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নীর অপরাধ ঘুম, অর্থাৎ তারা যে অপরাধ করেছে সেই অপরাধটা কী হয়েছে, নীর অপরাধ বলে কবি এখানে তুলনা করেছেন। অর্থাৎ তাদের অপরাধের কোনো গুরুত্ব নেই, অর্থাৎ তারা যে শিকারটা করেছে তার সেই শিকারের কোনো কেউ ভুলক্ষেপ করছে না, বা কেউ সমাজ তাদেরকে কী করছে না, কোনো বাধা নিষেধের মধ্যে আবদ্ধ করছে না। তাই বলছে নীর অপরাধ ঘুম, অর্থাৎ তারা কোনো অপরাধ করেনি, তারা নিশ্চিন্তে নিরপরাধে ঘুমিয়ে আছে বা ঘুমোচ্ছে। তাহলে বুঝতেই পারছো, প্রথমে হরিণ যখন নিজেকে বাঁচানোর জন্য সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল নিজেকে বাঁচানোর জন্য, তখন যখন সে হিংস্র
হরিণের হিংস্র সিংহের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু আমাদের এই বর্তমান মানব সভ্যতা, আধুনিক মানব সভ্যতা, যন্ত্রের আধুনিক মানব সভ্যতা, শিক্ষিত মানব সভ্যতা তাকে কিন্তু কখনো ছেড়ে কথা বলো, অর্থাৎ সে কী করলো, এই আধুনিক মানব সভ্যতা কী করলো, সেই হরিণটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো, অর্থাৎ তাকে শিকার করে তাকে ভক্ষণ করলো। এই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি আবার বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, তাহলে আমার নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো।